হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা মা বাবার হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে সেই হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। শুরু করছি আজকের আলোচনা টিকা রায়তোয়ারি বন্দোবস্ত। পরীক্ষায় কিন্তু খুব আসে, এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক তোমাদের এক্সামের। তো ভালোভাবে পুরোটা শুনবে আলোচনা, তাহলে দেখবে নিজেরাই গুছিয়ে লিখতে পারবে, মুখস্থ করার আর দরকার পড়বে না। পলাশির যুদ্ধ এবং পরবর্তীকালে বক্সারের যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজস্ব ব্যবস্থার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পায়, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের মতো কোনো শক্তিশালী জমিদারের অস্তিত্ব ছিল না। তাহলে ভারতবর্ষে যে ব্যাপারটা ইংরেজরা চালু করেছিল, দেখো ইংরেজদের শাসন ব্যবস্থায় টিকে থাকতে গেলে অর্থ দরকার। এবার অর্থ কোথা থেকে আসবে? আজকেও আমরা যেভাবে সরকারকে অর্থ দিই, মানে ট্যাক্স দিই, তখনকার দিনেও সেই একইভাবে কর দেওয়া হতো। এবার এই প্রসেসটা অনেক জটিল প্রসেস এবং ভারতবর্ষ বিরাট একটা দেশ, এবার সেখানে অনেক লোকের প্রয়োজন। তাহলে সেই সমস্ত কারণেই কিন্তু ব্রিটিশ এই চিরস্থায়ী বন্দোবস্ত বলো, রায়তোয়ারি বন্দোবস্ত বলো, বা পরবর্তীকালে পড়বে মহলবাড়ি বন্দোবস্ত, এগুলো কিন্তু এই কারণেই ক্রিয়েট করেছিল। এবার আমাদের এই দিকে মানে পশ্চিমবঙ্গ, তখন পশ্চিমবঙ্গ ছিল না যদিও, বাংলা, অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা, এই সমস্ত অঞ্চলে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস যেটা শুরু করেছিলেন। এবার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের মতন তো কোনো শক্তিশালী ব্যাপার ছিল না, তাই রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি সরাসরি কৃষকদের বা যাদেরকে বলা হতো রায়ত, এই রায়তদের সঙ্গে চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে এখানে যেমন একটা মিডল ম্যান রয়েছে, মানে জমিদার, সে টাকাগুলো কালেক্ট করে ইংরেজ সরকারকে পাঠাচ্ছে। দক্ষিণ পশ্চিম ভারতে ইংরেজ কি করে, ডিরেক্টলি ওই রায়ত বা কৃষকদের সাথেই চুক্তিতে আবদ্ধ হয় এবং যে পরিমাণ যার জমি বা যে যতটা ফসল ফলাচ্ছে তার উপর নির্ভর করে তাদের জমির কর বেঁধে দেওয়া হয়। এবং 1820 সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে তৎকালীন গভর্নর স্যার টমাস মুনরো এই ব্যবস্থার প্রবর্তন করেন। মনে থাকবে 1820 কোথায়? মাদ্রাজ প্রেসিডেন্সি, এবং করেছিলেন গভর্নর স্যার টমাস মুনরো। এবার এই ব্যাপারটা ঠিক কি কি হতো? প্রথমত সরাসরি চুক্তি, যেটা আমরা আগে জানতাম চিরস্থায়ী বন্দোবস্ততে যে জমিদারের ব্যাপারটা ছিল, এখানে কিন্তু কোনো মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী নেই। কোম্পানি সরাসরি কৃষক বা রায়তদের সঙ্গে জমি নিয়ে চুক্তি করতেন। জমির মালিকানা, রায়তরা জমির ওপর স্বত্ব লাভ করতো এবং নিয়মিত রাজস্ব দেয়া সাপেক্ষে তারা জমি ভোগ দখল করতে পারত। অর্থাৎ জমি যদি ভোগ করতে চাও তাহলে তোমাকে সঠিক সময় যে পরিমাণ কর ইংরেজ সরকার চাইছে সেটা তাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পে করতে হবে, তাহলে সেই জমির মালিকানা তোমার থাকবে, কোনো মিডল ম্যানের নয়। রাজস্বের হার, এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল বেশ বেশি, সাধারণত উৎপাদনের প্রায় 45% থেকে 50% রাজস্ব হিসেবে ধার্য করা হতো। মানে ভাবতে পারছো, কেউ যদি 100 টাকার ধান উৎপাদন করে, আমি কথার কথা বলছি, তাকে 50 টাকার ধান সরাসরি কর হিসাবে দিয়ে দিতে হবে ইংরেজ সরকারকে। মেয়াদ, চিরস্থায়ী বন্দোবস্তের মতো এটা স্থায়ী ছিল না। সাধারণত 20 থেকে 30 বছর অন্তর জমির উর্বরতা ও উৎপাদনের ভিত্তিতে রাজস্বের পরিমাণ পুনর্বিবেচনা করা হতো। এই ব্যাপারগুলো হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য। বাকি অংশ তো আলোচনা অবশ্যই করব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা তোমরা ক্লাস 8-এ উঠেছো, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, অনেক বই পড়তে হচ্ছে, মোটা সহায়িকা দেখে বেশ ভয় পাচ্ছ আর পড়াশোনা কমিয়ে দিচ্ছ। এটা কিন্তু চলবে না, পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে। তাই তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। ক্লাস 8-এর 3টি সাবজেক্টের উপর পাওয়া যাচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি এবং বিজ্ঞানের উপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। এবার তোমাদের কি কাজ? ভালোভাবে খুঁটিয়ে এই ইবুকগুলো পড়ে ফেলা।
মাত্র 20 পাতায় গোটা সিলেবাস পাচ্ছ। একদম ঠিক শুনছো, মাত্র 20 পাতা ভালো করে পড়তে হবে। আশা করি তোমরা পারবে। এই 20 পাতা যদি ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা হবে অনেক সোজা। তাই এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো 9614581033 আর লেখো আমি কিনতে চাই ইতিহাস ভূগোল অষ্টম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এবার যে যে ইবুক কিনতে চাইছো সেই সাবজেক্টগুলোর নাম লিখে দাও। আর যদি তোমরা 3টেই কিনতে চাও সেক্ষেত্রে থাকছে তোমাদের জন্য একটা আকর্ষণীয় অফার। তাই তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফল, মানে কিছু ভালো ফলও ছিল, কিছু খারাপ দিকও ছিল। তো প্রথমে আমরা দেখছি সরকারের লাভ। মাঝখানে কোনো জমিদার নেই, স্বাভাবিকভাবেই পুরো টাকাটাই সরকারি কোষাগারে ঢুকে যাচ্ছে, কাউকে আর মাঝখানে শেয়ার দিতে হচ্ছে না। তো সরকারের দিক দিয়ে একটা ভালোই দিক। অত্যাধিক রাজস্বের হার এতই বেশি ছিল যে অনেক সময় চাষিরা চরম সংকটে পড়তেন এবং খরা দুর্ভিক্ষ এসব কিছুই মুকুব করা হতো না এবং স্বাভাবিকভাবেই খুব কষ্টে খুব অত্যাচারের মধ্যেই এই সমস্ত রায়ত বা কৃষকরা দিন কাটাতেন। এরপর হচ্ছে মহাজনী শোষণ। চড়া রাজস্ব মেটাতে গিয়ে কৃষকরা অনেক সময় মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হতেন। এবার স্বাভাবিকভাবেই যে সমস্যাটা আমরা এখানেও দেখেছি যে কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রেই দরিদ্র ছিল, অশিক্ষিত ছিল, ফলে তারা বুঝতেই পারতেন না তারা কত টাকা ঋণ নিয়েছেন এবং কত টাকা শোধ করছেন। হয়তো ঋণ কবে শোধ হয়ে গেছে কিন্তু তাও সেই গরিব অসহায় কৃষকটিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এখনও তোমার ঋণ বাকি, তোমাকে এখনও আরও এত টাকা আমাকে মেটাতে হবে। এই অবস্থায় গিয়ে মহাজনদের কাছে তারা সর্বস্ব খুইয়ে মোটামুটি সহায় সম্বলহীন মানুষে পরিণত হতেন। এটাও একটা নেগেটিভ দিক ছিল। অনিশ্চয়তা। নির্দিষ্ট সময় অন্তর রাজস্বের হার বৃদ্ধির সুযোগ থাকায় কৃষকদের মধ্যে সব সময় একটা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল। রায়তওয়ারি বন্দোবস্তের মাধ্যমে কোম্পানি কৃষকদের সরাসরি নিয়ন্ত্রণে এনেছিল ঠিকই, কিন্তু এর প্রকৃত উদ্দেশ্য ছিল ভারতের কৃষকদের উন্নতি নয়, বরং কোম্পানির আয়ের সর্বোচ্চ বৃদ্ধি। ফলে এই ব্যবস্থা ভারতের গ্রামীণ অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে এবং কৃষকদের ওপর শোষণের একটা নতুন রাস্তা তৈরি করে দেয়। আজকের আলোচনা তো এইটুকুই। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা আরও প্রশ্ন উত্তর এই অধ্যায়ের পড়তে চাইছো তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইট wbporashona.com চলে যাও। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরেকটি বিষয়, আমাদের ডেসক্রিপশন বক্সে এখন থেকে দেয়া থাকছে বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন পর্বের লিঙ্ক। তোমরা যদি সেগুলো না শুনে থাকো তাহলে ওই লিঙ্কে ক্লিক করে সেই পর্বগুলোও শুনে ফেলতে পারো। আজকে এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।